সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অনার্স প্রথম বর্ষের ক্লাসে স্বাগত। আমরা কয়েকদিন ধরেই অজৈব রসায়নের পরমাণুর গঠন অধ্যায়টি পড়ছিলাম। আজকে তোমাদের কোয়ান্টাম সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস, অরবিটালের আকার এসব নিয়ে আমরা আজকে কথা বলবো। তো শুরু করা যাক, চলো। কোয়ান্টাম সংখ্যা। তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে কোয়ান্টাম সংখ্যা নিয়ে যথেষ্ট পড়াশোনা করেছো। আসলে এগুলো একটা তাত্ত্বিক সংখ্যা এক ধরনের, যেগুলো আসলে পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থান, তার মানে যে সমস্ত জায়গায় অবস্থান করে সে সমস্ত জায়গার আকার, মানে দ্যাট মিনস মানে ইলেকট্রনের পরিপূর্ণ পরিস্থিতির জন্য যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করি সেগুলো হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। মানে এই সংখ্যাগুলোর সঙ্গে যদি আমাদের পরিচয় থাকে, তাহলে কোনো একটা বড় পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কিভাবে আসে, কিভাবে ঘুরছে, নিউক্লিয়াস থেকে কাছে আসে না দূরে আসে, সেই থাকার জায়গাটির আকার কেমন, এই সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া লাভ করতে পারবো। তবে সংজ্ঞা আকারে বলতে গেলে এরকম হয় যে যে সমস্ত সংখ্যা দ্বারা ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কোন প্রধান শক্তি স্তরে থেকে আবর্তন করছে, সেই শক্তি স্তরটির বৃত্তাকার না উপবৃত্তাকার, তারপরে সেই উপশক্তি স্তরটির মানে কয়টি উপশক্তি স্তর, তার মানে তার ত্রিমাত্রিক দিক বিন্যাস কিরকম বা বিন্যাস প্রকরণ কিরকম, এবং ইলেকট্রনটি নিজক্ষের চতুর্দিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এই সমস্ত সংখ্যা, এই সমস্ত বিষয় যেসব সংখ্যা দ্বারা জানা যায় তাদেরকে বলবো আমরা কোয়ান্টাম সংখ্যা। তোমরা জানো 4 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, n, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এর একটা নাম আছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা l। নেক্সট আছে হচ্ছে ম্যাগনেটিক বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা m, এন্ড ফাইনালি আছে হচ্ছে তোমার ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। সো দিস আর দ্য নাম্বারস। এই সংখ্যাগুলোই কিন্তু আসলে আমাদের পরমাণুর মধ্যে ইলেকট্রনের মানে পারফেক্ট একটা পরিচয় সম্পর্কে ধারণা দেয়, এবং এই ধারণাটা কিন্তু কোনো নির্দিষ্ট বিজ্ঞানীর আসলে অবদান নয়, কয়েকজন বিজ্ঞানী মিলে কিন্তু আসলে এই পর্যন্ত এসেছেন। এর আগে কিন্তু আমরা ক্রমান্বয়ে পরমাণুর মডেলগুলো দেখেছি, রাদারফোর্ডের মডেল দেখেছি, বোরের পরমাণু মডেল দেখেছি। বোরের পরমাণু মডেলে তো দ্বিমাত্রিক ছিল, দ্বিমাত্রিক থাকাতে শুধুমাত্র এইটুকু সম্পর্কে আমরা আইডিয়া লাভ করেছিলাম বোরের পরমাণু মডেল থেকে। প্রধান কোয়ান্টাম সংখ্যায় তোমাদের মনে আছে যে নিউক্লিয়াসের যে শক্তি স্তরের যে ধারণাটা ছিল, স্থির কক্ষপথের যে ধারণাটা ছিল, সেটি আসলে এটি কোয়ান্টাম সংখ্যায়। পরবর্তী এই জিনিসগুলো কিন্তু আসলে বোরের পরমাণু মডেলে দেখা যায়নি। তবে বোরের পরমাণু মডেলে যে জিম্যান ইফেক্ট এবং স্টার্ক ইফেক্টের কথা শুনেছিলে, সেই জিম্যান ইফেক্ট এবং স্টার্ক ইফেক্ট আবিষ্কার হওয়ার পরে কিন্তু বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে আসলে পরমাণুর মধ্যে ইলেকট্রনের অবস্থানটা আসলে আরো কিছু বিষয় আছে। প্রধান শক্তি স্তর ছাড়াও সহকারী শক্তি স্তর বা উপশক্তি স্তর বা অরবিটালের যে বিষয়টি আছে, সেগুলা কিন্তু চলে এসেছে এই সমস্ত থেকে আগে। ওই মানে কি বলে জিম্যান ইফেক্ট এবং স্টার্ক ইফেক্টের বিষয় থেকে এগুলো চলে আসে। পরবর্তীতে বিজ্ঞানী ডি ব্রগলি, তারপরে তোমার হাইজেনবার্গ এবং ওখানে শোডিঞ্জারের যে তরঙ্গ সমীকরণ ছিল, শোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ থেকে কিন্তু আমরা এই সমস্ত বিষয়গুলা একটার পর একটা পেয়েছি। তো আমরা চলো শুরু করি। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা জানি n দ্বারা প্রকাশ করি। একটা নিউক্লিয়াসের চতুর্দিকে যে সমস্ত প্রধান শক্তি স্তরে ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটি দ্বারা আসলে বেসিক্যালি পরমাণুর আকার বোঝা যায় এবং নিউক্লিয়াস ইলেকট্রনগুলো নিউক্লিয়াস থেকে কত দূরে আছে না কাছে আছে সেটা আমরা দেখতে পারি এই n এর মান দ্বারা। এবং একটা প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? 9 10 এ দেখেছো 2n স্কয়ার, বা উচ্চ মাধ্যমিকে দেখেছো 2n স্কয়ার
পরিমাণ ইলেকট্রন থাকতে পারে। আমরা n এর মান দ্বারা আসলে বিভিন্ন শক্তি স্তর বোঝাই, এগুলো তোমরা ভালো করে জানো। নেক্সট আমরা দেখব হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, এটাকে আরেকটা নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা হচ্ছে প্রতিটি প্রধান শক্তি স্তর কতগুলো উপশক্তি স্তরে বিভক্ত। সেই সকল উপশক্তি স্তর যে সকল সংখ্যা দ্বারা জানা যায় সেটা হচ্ছে সহকারী প্রধান কোয়ান্টাম সংখ্যা, অথবা মানে শক্তি স্তরের আকৃতি যেটা দ্বারা জানা যায়। আকৃতি প্রধান কোয়ান্টাম সংখ্যা ছিল হচ্ছে পরমাণুর আকার, আর এটা হচ্ছে আকৃতি নির্ণয় করা যায়, শেপ নির্ণয় করা যায়। আচ্ছা, তো আকৃতি নির্ণয় করার অর্থাৎ আর একটু ডিটেইলস স্টাডি হচ্ছে আকৃতি। আকার হচ্ছে একটা সাধারণ ধারণা, আকৃতি হচ্ছে ডিটেইলস। তো এটা হচ্ছে এল। আমরা দেখি আসলে এই এল এর মান কিসের উপর নির্ভর করে। এল এর মান নির্ভর করে এন এর উপর, এন এর উপর নির্ভর করে, এবং তা 0 থেকে n-1 পর্যন্ত হয়। 0 থেকে n-1 পর্যন্ত হয়। তার মানে দাঁড়াচ্ছে যে প্রথম শক্তি স্তরে, দেখো প্রথম শক্তি স্তরে n সমান হচ্ছে 1। n সমান যদি 1 হয় তাহলে l সমান হচ্ছে কত? 0, কারণ 1 - 1 0। l সমান যদি 0 হয় তাহলে প্রধান l এর যে কয়টি মান থাকবে ওই প্রধান শক্তি স্তরটির সেই কয়টি উপস্তর থাকবে। l এর মান হচ্ছে একটি মান, l এর মান একটি উপস্তর, একটি উপস্তর। দ্বিতীয় শক্তি স্তরে n এর মান কত? 2। দ্বিতীয় শক্তি n এর মান 2, তাহলে l এর মান কত হচ্ছে? 0 তো হবে, 0 আর হচ্ছে 1, 0 এবং 1, 0 এবং 2 - 1 1। তাহলে কয়টি উপস্তর? দুইটি উপস্তর। দেখো দ্বিতীয় শক্তি স্তরে দুইটি উপস্তর, মানে যেটি শক্তি স্তরের মানে সংখ্যাসূচক বিষয় 2, তাহলে উপস্তরও 2। l এর মান যদি 3 হয়, মানে তৃতীয় শক্তি স্তর যদি হয়, n এর মান যদি 3, what happens in third cell? তৃতীয় শক্তি স্তরে l এর মান তাহলে দাঁড়াচ্ছে 0 1 2, মানে 0 এবং 3 - 1, 3 এর 2। তোমরা জানো উচ্চ মাধ্যমিক এগুলা তিনটি উপশক্তি, আমি সংক্ষেপে শেষ করি এগুলা। তিনটি উপস্তর, তিনটি উপস্তর। এন্ড ফাইনালি চতুর্থ শক্তি স্তরে n এর মান 4, whereas l এর মান 0 1 2 3, তো চারটি উপস্তর, চারটি উপস্তর। এইভাবে আমরা মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মান থেকে আমরা সেই প্রধান শক্তি স্তরটি কয়টি উপস্তরে বিভক্ত সেটি জানতে পারছি। শুধু তাই না, আরো কিছু বিষয় আমরা জানতে পারবো এটি দ্বারা। সেটি হচ্ছে একটি প্রধান শক্তি স্তরে যেমন ইলেকট্রন ছিল 2n², একটি উপশক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে? 2 × 2l + 1 সংখ্যক ইলেকট্রন থাকতে পারে উপস্তরে সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, আচ্ছা, তো আমরা দেখি এখন প্রথম শক্তি স্তরে আমরা দেখেছিলাম l এর মান 0, অর্থাৎ s উপস্তর, শুধু s উপস্তরে কতটি ইলেকট্রন থাকবে? তো s উপস্তর হলে l এর মান যেহেতু 0 হয়, এটা বলা হয়নি। l সমান 0 হলে s উপস্তর, l সমান 1 হলে p উপস্তর, l সমান 2 হলে d উপস্তর, আর l সমান 3 হলে f উপস্তর। এই হচ্ছে উপস্তরগুলোর নাম s p d f, যা ডিপেন্ড করে সহকারী কোয়ান্টাম সংখ্যার মানের উপর। এখন প্রথম শক্তি স্তরে s উপস্তর হলে এখানে কতটি ইলেকট্রন থাকে? l এর মান যদি 0, তাহলে 2 × 2 × 0 + 1, তার মানে দুইটি ইলেকট্রন থাকে। দেখো s উপস্তরে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন থাকে, এইজন্য আমরা 1s2 লিখি। p উপস্তরে কয় ইলেকট্রন থাকে? p উপস্তরে 2 × p তে l এর মান 1 1 + 1 6টি।
6টি ইলেকট্রন থাকে, ডি তে এল এর মান 2, 10টি ইলেকট্রন থাকে, আর এফ এ থাকে হচ্ছে 14টি ইলেকট্রন থাকে। এইভাবে আমরা একটি উপস্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে সেটি আমরা কিন্তু ওই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থেকে আমরা ধরতে পারি। এখন হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রিয় শিক্ষার্থীরা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে মানে দেখো, আমরা জানি পরমাণুর মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিয়াস, যা ধনাত্মক চার্জযুক্ত, আর তার চারপাশ দিয়ে থাকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন। তার মানে পরমাণুর মধ্যে কিন্তু চৌম্বক ক্ষেত্র এবং বিদ্যুৎ ক্ষেত্র উভয়ই আছে। এই মাঝখানে পজিটিভ এবং তারপর নেগেটিভ থাকার ফলে একটা ধরনের ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে, বিদ্যুৎ ক্ষেত্র তৈরি হচ্ছে, এবং বিদ্যুৎ ক্ষেত্রের প্রভাবে এক ধরনের চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড দুটোই অবস্থান করছে পরমাণুর মধ্যে। এই দুটো অবস্থানের ফলে এই পরমাণুর যে শক্তি স্তরগুলো কিন্তু মানে উপস্তরগুলো বিন্যাস প্রকরণ ঘটে, তখন এঁকে বেঁকে যায়। ম্যাগনেট এবং এই ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে তাদের দিকে সরে যায়, বা তাদের ত্রিমাত্রিক দিক বিন্যাস ঘটে, ডিস্টরশন হয়ে যায়, তাদের সাইজের চেঞ্জ হয়ে যায়। এই সকল বিষয় যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা বোঝা যায় সেটিকে বলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা। আসলে এটি কিন্তু উপস্তরের ধারণা। প্রথমে বলেছিলাম শক্তি স্তর, তারপরে উপস্তর, এবার কিন্তু উপস্তর, মানে এটি সেই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা বা অরবিটালের যে কনসেপ্ট সেটা আমরা দেখব, মানে বর্ণালীর সাথে সম্পর্কিত। আমরা জিম্যান ইফেক্টে দেখছিলাম না, জিম্যান ইফেক্টে কিন্তু এরকম ছিল। জিম্যান ইফেক্টে একটা পারমাণবিক বর্ণালী রেখা অনেকগুলো রেখায় ভাগ হয়ে গিয়েছিল, অনেকগুলো রেখায় ভাগ হয়ে গিয়েছিল। এই যে এই ভাগ হয়ে গেছে, তার মানে বোঝা গেছে একটি প্রধান শক্তি স্তর অনেকগুলো উপস্তরে বিভক্ত, এবং তাদের আকার কিন্তু এক এক রকম হবে এবং তাদের সংখ্যা আলাদা হবে। তো আমরা দেখি এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম এর মান এল এর উপর নির্ভর করে, বা আপনি বলতে পারো এম এর মান এল ও এন এর উপর নির্ভর করে, কারণ এল আবার যে এন এর উপর নির্ভর করে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান দুটোর উপর নির্ভর করে। তো আমরা দেখি এটা আসলে কিভাবে করব, আমরা দেখাবো। সাপোজ প্রথম শক্তি স্তরে n সমান 1, তাহলে l সমান হচ্ছে 0, তাহলে m সমান কত? দেখো প্রিয় শিক্ষার্থী, m এর মান যেহেতু l এর উপর নির্ভর করছে, তাহলে l এর মান 0, m এর মানও 0। m এর মান l এর উপর নির্ভর করে এবং তা 0 থেকে 0 টু প্লাস মাইনাস l পর্যন্ত হয়, প্লাস মাইনাস l, এগুলো তোমরা উচ্চ মাধ্যমিকে দেখেছো। তো l সমান 0 হলে m সমান 0 হবে। তার মানে প্রথম s উপস্তরটি, s কেন বললাম 0, আমি পাশে লিখে দিই। s উপস্তরটির বিন্যাস প্রকরণ একরকম, বিন্যাস প্রকরণ একই বিন্যাস প্রকরণ, কারণ m এর মান হচ্ছে 0, একটাই বিন্যাস প্রকরণ। যে কয়টা মান থাকবে তার বিন্যাস প্রকরণ সেরকম হবে, বা তার অরবিটাল সংখ্যা সেরকম হবে। আমি পরে এই বিষয়ে কথা বলছি। দ্বিতীয় শক্তি স্তরে দেখো, দ্বিতীয় শক্তি স্তরে n এর মান 2, তাহলে l এর মান হচ্ছে 0 আর 1, আমরা দেখেছি কিছুক্ষণ আগে। এখন 0 এর জন্য s উপস্তর, তার মানে এখানে m এর মান হচ্ছে 0, আর 1 এর জন্য p উপস্তর কখন m এর মান যখন p উপস্তর, তাহলে এখানে
যদি এর মান যদি 1 হয় তাহলে m এর মান হবে 0 প্লাস 1 মাইনাস 1। দেখো শিক্ষার্থীরা 0 থাকবে, প্লাস 1, এই প্লাস 1 আর হচ্ছে মাইনাস 1। তো তাহলে m এর তিনটি মান পাচ্ছি আমরা। m এর তিনটি মান মানে কি, ওই p উপস্তরটি 3 ভাবে বিন্যস্ত, বা p উপস্তরে 3টি অরবিটাল আছে। তাহলে আমরা m এর মান দ্বারা বোঝা যাচ্ছে ওই যে উপস্তরটার আকৃতি কিরকম হতে পারে, কয় রকম হতে পারে। আমরা এখনই একটু অ্যাডভান্স দেখার চেষ্টা করি। দেখো এখান থেকে আমরা দেখি, এটাই ভালো করে বোঝো। তো p উপস্তরে তোমরা সবাই জানো p উপস্তর তিনটা, px py pz, তিনটা অরবিটাল p উপস্তরে, তিনটি অরবিটাল আছে px py pz। এই px py pz কোথা থেকে আসছে সেটা আমরা দেখব। p উপস্তরে l এর মান 1, ঠিক আছে, তাহলে m এর মান হবে +1 0 -1, তিনটি মান। এই তিনটি মান, একটা দুটি তিনটি, তিনটির মান হওয়ার কারণে এই এর বিন্যাস প্রকরণ দেখো px, এটা যদি x হয় px, দেখো px এটা এক ধরনের মান। এর জন্য আরেক ধরনের মান py, ধরো py, এটা হচ্ছে x, এটা y, আরেকটা অক্ষ আছে z, x y z। দেখো py, এটা py, আরেকটি মান আছে -1, z y x, এটি হচ্ছে pz। সো px py pz, px py pz তিনটি মান দেখতে পাচ্ছি আমরা, এবং এই তিনটি মান কিন্তু কোথা থেকে নির্দিষ্ট হলো, এই মানগুলো থেকে নির্দিষ্ট হলো। যেহেতু m এর তিনটি মান আছে, m এর তিনটি মান থাকার ফলে ওই p উপস্তরে উপস্থিত অরবিটালের সংখ্যাও তিনটি, এই তিনটি মান দেখলাম px py pz। বা বিন্যাস প্রকরণ তিন রকম। আমরা সংখ্যার মধ্যে যে বললাম যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা উপস্তরের বিন্যাস প্রকরণ বা ত্রিমাত্রিক দিক বিন্যাস বোঝা যায়, সেটিকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, সেটা আমরা দেখালাম। একই ঘটনা দেখো ইতে আছে, আমরা ডি উপস্তরে দেখি কি অবস্থা। ডি উপস্তরে তোমরা জানো ডি উপস্তরে 5টা অরবিটাল, এই 5টা অরবিটালের মানে ব্যাপারটি কিন্তু আসলে ওখান থেকেই পেয়েছি আমরা ডি উপস্তরে। আর ডি উপস্তরে l সমান 2, l সমান যদি 2 হয় তাহলে m সমান কত হচ্ছে, এই যে আমরা যদি 0 থেকে প্লাস মাইনাস l, তো 0 প্লাস 2 প্লাস 1 মাইনাস 2 মাইনাস 1। সো লুকাস কাউন্ট 1 2 3 4 5, পাঁচটি অরবিটাল, অর্থাৎ তোমার ডি উপস্তরে 5টি অরবিটাল। তো 5টি অরবিটাল দেখে, অর্থাৎ ডি উপস্তরটি বিন্যাস প্রকরণ 5 ধরনের, ডি উপন্যাসটি বিন্যাস প্রকরণ 5 ধরনের দেখি আমরা। প্রত্যেকটির মানে এখানে মান আছে, এখানে dxy, দেখো হচ্ছে এটা যদি x, এটা যদি y হয় dx, এই যে 4টি লোব, ওখানে ছিল ডাম্বেল আকার, টি অরবিটাল ছিল ডাম্বেল আকার, ডি অরবিটাল ডাবল ডাম্বেল আকার, dxy, এটা হচ্ছে dxy, ওরা দেখ dyz, dyz, dzx, dzx। মনে করো না সবগুলো দেখতে একই রকম। দেখো আমি অরবিটালের অক্ষগুলো চেঞ্জ করে দিচ্ছি, অক্ষগুলো চেঞ্জ, x y জন্য x y, y z y z and d z x z x। আরো দুটি অরবিটাল আছে, আরো দুটি অরবিটাল আমরা দেখব। একটি হচ্ছে dx স্কয়ার মাইনাস y স্কয়ার, x স্কয়ার থেকে y স্কয়ার পর্যন্ত, dx স্কয়ার থেকে y স্কয়ার পর্যন্ত, এটি কিন্তু x এবং y, এটা dx স্কয়ার থেকে একদম অক্ষ বরাবর। তোমরা যখন থার্ড ইয়ারে পড়বে তখন দেখতে পারবা যে ডি উপস্তরের বা দুই ধরনের ডি উপস্তরের দুই ধরনের অরবিটাল আছে, t2z t-ez, এগুলো দেখবো আমরা তখন বলবো। তো এটি হচ্ছে dx স্কয়ার থেকে y স্কয়ার পর্যন্ত, আর ফাইনালি এটি হচ্ছে z x, এইটা হচ্ছে
এটি হচ্ছে dz স্কয়ার। এই হচ্ছে আমার 5 ধরনের অরবিটাল ডি উপস্তরে উপস্থিত, যেটা কিন্তু m এর মান দ্বারাই বোঝা গেল। এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার বিষয়। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার বিষয়। এখন বাকি আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা মানে ইলেকট্রনের দুই ধরনের ঘূর্ণন। ইলেকট্রন দুইভাবে ঘুরে। একটা হচ্ছে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে ঘুরছে ইলেকট্রন কন্টিনিউয়াস, তার অরবিট দিয়ে ঘুরছে, এবং এই ঘোরার সময় কিন্তু আমরা বোরের পরমাণুগুলো দেখেছিলাম শক্তি শোষণ করে না, বিকিরণ করে না। আচ্ছা, এখন ইলেকট্রন যখন নিজক্ষে নিউক্লিয়াসের চতুর্দিকে ঘুরে, তখন সেটিও ঘড়ির কাঁটার দিকে ঘুরতে পারে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। সেটি মানে ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশক সংখ্যা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। মানে একটি হচ্ছে এই ধরো এইভাবে ঘুরতে পারে ঘড়ির কাঁটার দিকে, আর একটি হচ্ছে এইভাবে ঘুরতে পারে। একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। অর্থাৎ অরবিটালের দিকে এইভাবে ঘুরতে পারে, অরবিটালের দিকে বিপরীত দিকে ঘুরতে পারে। অর্থাৎ ইলেকট্রন দুইভাবে ঘুরতে পারে। তার মানে ইলেকট্রনের সংখ্যা দুটি। একটা অরবিটালে ইলেকট্রন যদি একটি ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, যেটা কি আমরা এই দ্বারা প্রকাশ করি, তাহলে আরেকটি ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এই দুটি মিলে একটি অরবিটালে দুটি ইলেকট্রন থাকতে পারে, যেটি কিনা আমরা পাউলির বর্জন নীতিতে দেখব। তো এর মধ্যে আমরা অরবিটালের কনসেপ্টে কিন্তু চলে আসছি। অরবিটালের কনসেপ্ট ইন্টারেস্টিং। অরবিট আর অরবিটাল কোনটা বেশি মানে বেশি ইঙ্গিত দেয় ইলেকট্রনকে নিয়ে, ইলেকট্রনের সাথে বেশি রিলেট করে কোনটা, সেটা হচ্ছে কিন্তু এই অরবিটাল। অরবিটাল হচ্ছে একদম ইলেকট্রন পাওয়ার সাথে সম্পর্কিত একটি বিষয়। মানে তোমার নিউক্লিয়াসের চতুর্দিকে যে সমস্ত স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সর্বাধিক 90%, সেই স্থানগুলোকে হলো অরবিটালের কনসেপ্ট কিন্তু বোরের পরমাণু মডেলের সাথে যায় না। বোরের পরমাণু মডেল পর্যন্ত ইলেকট্রন আমরা দেখেছি নিউক্লিয়াসের চতুর্দিকে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন থাকে, 1 2 3 4। এখন কিন্তু ইলেকট্রন আর শক্তি স্তরে থাকছে না, ইলেকট্রন উপস্তরে বা অরবিটালে বিভক্ত হয়ে যাচ্ছে, ইলেকট্রন অরবিটালে যাচ্ছে। আমরা এই কনসেপ্টই কিন্তু এখন পর্যন্ত পড়ি। আর তোমরা আউটবাউ নীতিতে দেখবা যে পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করবে হচ্ছে অরবিটালের শক্তির ক্রম অনুসারে। নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, উচ্চ শক্তির অরবিটালে পরে প্রবেশ করবে। সো এখন আমরা যে ইলেকট্রন বিন্যাস পড়ি সেটি কিন্তু অরবিটাল অনুযায়ী, বোরের পরমাণু মডেল অনুযায়ী না। অর্থাৎ ব্যাপারটা এরকম এত সহজ না যে নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন বিভিন্ন শক্তি স্তর আছে আর ইলেকট্রন সেই শক্তি স্তরে থেকে ঘুরছে। নো, শক্তি স্তরের কনসেপ্ট আর নাই। এখন আমরা অরবিটালের কনসেপ্টে চলে আসছি, থ্রি ডাইমেনশনাল যুগে চলে আসছি, ত্রিমাত্রিক এতে চলে আসছি। তো অরবিটাল একটা ত্রিমাত্রিক স্থান, একটা থ্রি ডাইমেনশনাল স্পেস, যেখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা সবচাইতে বেশি, সেটি হচ্ছে অরবিটাল। তো অরবিটালের আমরা অলরেডি আকার দেখেছি, এস অরবিটাল গোলাকার, এস অরবিটাল। এবং অরবিটাল ড্র করার সময় তোমরা অবশ্যই এই অক্ষগুলো দিয়ে নিবা। এই অক্ষগুলো দেওয়ার মানে হচ্ছে এটি একটি ফুটবল। তুমি একটা বৃত্তকে আঁকতে পারবা বোর্ডে, বাট একটা ফুটবলকে কিন্তু আঁকতে পারবা না। কিন্তু অরবিটাল ফুটবলের মতো। দ্যাটস ওয়াই আমরা এই অক্ষগুলো দিয়ে দেখালাম যে হ্যাঁ এর থ্রি ডাইমেনশনাল ব্যাপার আছে। এটি হচ্ছে, এটি যদি ধরো 1s অরবিটাল হয়, তো 2s অরবিটাল কেমন হবে? 2s একটু বড় হবে, 2s অরবিটাল একটু বড় হবে, 2s অরবিটাল। সিমিলারলি 3s অরবিটাল আরো বড় হবে। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সাথে অরবিটালের আকার বৃদ্ধি পেতে থাকবে। আর তোমরা পি অরবিটাল দেখলা কিছুক্ষণ আগে, ডাম্বেল আকার। এবং ইন্টারেস্টিং হচ্ছে তিনটা পি অরবিটাল, তোমার তিনটি পি অরবিটাল কিভাবে থাকে দেখাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তিনটি পি অরবিটাল একটা অক্ষে ভাবে থাকে। এটা যদি px হয়, এটা py এবং আর pz। দেখো 90 ডিগ্রি কোণ করে আছে, 90 ডিগ্রি কোণ করে, একটার সাথে আর একটা 90 ডিগ্রি কোণ করে থাকে। অর্থাৎ প্রতিটি পি অরবিটাল এই যে
আমরা যখন বোর্ডে আঁকি তখন এরকম হয়, আসলে থ্রি ডাইমেনশনাল বিষয়টি সেরকম না। একটি অরবিটাল আরেকটি পি অরবিটাল আর পি অরবিটালের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। আর ডি অরবিটাল দেখাচ্ছি তোমাদের ডাবল ডাম্বেল আকার, দুটি ডাম্বেল থাকে। এই হচ্ছে ডি অরবিটাল। এটা প্লাস, এটা মাইনাস। ধরো প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস মিনিং হচ্ছে যে পাশে ইলেকট্রন থাকে সেটি প্লাস দ্বারা মিন করি আমরা। এক পাশে ইলেকট্রন, এক পাশে ইলেকট্রন নাই। সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে একটা অরবিটালে? সর্বোচ্চ দুটি ইলেকট্রন থাকতে পারে। দেখো দুটি ইলেকট্রন, এই 1 2 দুটি ইলেকট্রন আছে। এইভাবে দেখাই আমরা ডি অরবিটাল। আরেকটা বিষয়, নোড। নোড সম্পর্কে জেনে নাও তোমরা। নোড বা পর্ব বা নোডাল প্লেন। নোডাল প্লেন, এটা দেখো। আসলে আমরা অরবিটালের সংজ্ঞা দেওয়ার সময় বলেছিলাম যে সমস্ত স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা 90%, সেগুলাকে বলি আমরা অরবিটাল। তার 90% বললে 100% কিন্তু বলি নাই। 100% বললে তো মানে ওইখানেই ইলেকট্রন আছে। 90% বলার মানে 10% যে বাকি থাকলো, তার মানে কিছু স্থানে ইলেকট্রন নাও পাওয়া যেতে পারে। তাহলে মানে মানে নিউক্লিয়াসের চতুর্দিকে যে সমস্ত স্থানে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা নাই বা 0, সেই সমস্ত স্থানকে বলা হয় নোড। নোড হচ্ছে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা যেখানে খুব কম বা শূন্য, সেসব স্থানকে নোড বা নোডাল প্লেন বলে। নোডাল প্লেন বলে। আমি একটু দেখাই দিই তাহলে ক্লিয়ার হবে ব্যাপারটা। যেমন 2s অরবিটালের ক্ষেত্রে, ও s অরবিটালে নোড সংখ্যা, s অরবিটালে নোড হচ্ছে তোমার n-1, n-1 নোড। 1s অরবিটালে নোড করে। তো 1s অরবিটালে 1 1 1 1 0। 1s অরবিটালে কোনো নোড নাই। 2s অরবিটালে নোড, 2s অরবিটালে নোড 2 1 একটি নোড। 3s অরবিটালে নোড n-1 যেহেতু সূত্র আমাদের, তাহলে 3 1 দুইটি নোড। দুইটি নোড। আচ্ছা আমরা দেখি। দেখি আমরা 2s অরবিটাল ড্র করব। আমরা 2s অরবিটাল মানে কি? 2s অরবিটাল হচ্ছে, সেখানে 1s অরবিটালও কিন্তু আছে। 1s তারপর 2s, মানে এই 1s 2s ইলেকট্রন থাকে কিন্তু এই সাইড দিয়ে, অর্থাৎ এই যে ইলেকট্রন থাকার জায়গা, পরিধি বরাবর ইলেকট্রন থাকার জায়গা। মানে ইলেকট্রন তো মেঘ আকারে থাকে, তোমরা জানো। ইলেকট্রন মেঘের মতো, মানে ইলেকট্রন তো আসলে এক ধরনের রেডিয়েশন বা লাইট, ইলেকট্রন লাইট। তো এখানে এইটা হচ্ছে নোড। এই যে ফাঁকা জায়গাটা দেখছো না, এটি হচ্ছে নোড। আর এখানে ইলেকট্রন নাই, এটা হচ্ছে নোড। সাদা জায়গাটিতে ইলেকট্রন নাই। তাহলে 2s অরবিটাল, এটা 2s অরবিটাল। 2s নোড কয়টি? একটি নোড। যদি 3s দিতাম আমি, 3s অরবিটাল, 3s হলে 3s, দেখো এই হচ্ছে। তাহলে কয়টি নোড? একটি, দুটি। এটা 3s অরবিটালে নোড কয়টি? দুটি নোড। মানে দুটি স্থানে ইলেকট্রন থাকার সম্ভাবনা খুব কম বা শূন্য, সেটি হচ্ছে নোড। আচ্ছা, পি অরবিটালের নোড সংখ্যা, প্রতিটি পি অরবিটালের নোড সংখ্যা একটি করে। এখানে তোমাদের 3 ডাইমেনশনাল পিকচার দেখানো যেত। আচ্ছা, পি অরবিটালের নোড সংখ্যা, নোড সংখ্যা একটি। কোথায় সেই নোডটি আছে? দেখো এই যে এই জায়গাটিতে নোড আছে। এই যে এটা যদি px অরবিটাল হয়, এটা x to y, এই জায়গাতে নোড অর্থাৎ অক্ষ, মানে 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 ডাম্বেলের এগুলো যেখানে ছেদ করেছে সেই জায়গাটিতে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম, সেটিকে আমরা বলবো হচ্ছে নোড। তাহলে প্রতিটি পি অরবিটালে একটি করে নোড আছে এবং নোডটি হচ্ছে অক্ষদ্বয় যেখানে ছেদ করেছে সেই জায়গাটিতে নোড আছে। তিনটি পি অরবিটালে তিনটি নোড। ডি অরবিটাল নোড সংখ্যা দুটি। ডি অরবিটালের নোড সংখ্যা
ডি অরবিটালে নোড সংখ্যা দুটি। কোথায় সেই দুটি নোড সংখ্যা? দেখো এখানে একটা নোড, এই যে অরবিটাল যেখানে সেট করেছে এখানে আরেকটি নোড, অর্থাৎ এটা কিন্তু থ্রি ডাইমেনশনাল পিকচার দেখানো যেত। এটি যদি ডিএক্স ওয়াই হয়, ডিএক্স ওয়াই হয়, তাহলে মাঝখানে একটা নোড ডি, এটি আরেকটা অক্ষ আছে, আরেকটা ডাম্বেল আছে, এটা একটা ডাম্বেল, এটা একটা ডাম্বেল, ডাবল, আমরা জানি ডি ডাবল ডাম্বেল। প্রতিটি ডাম্বেল যেখানে ছেদ করেছে সেটি হচ্ছে একটা নোড। যেহেতু ডাবল ডাম্বেল, দুটি করে ডাম্বেল আছে ডি অরবিটালে, এজন্য নোডের সংখ্যা দুটি। আমি তোমাদের ক্লাস যখন শুরু হবে তখন থ্রি ডাইমেনশনাল পিকচারে দেখানোর চেষ্টা করব এই ডি অরবিটালগুলোর নোড অক্ষদ্বয় কিভাবে ছেদ করেছে, সেখানে নোড সংখ্যা কিভাবে দেখায়। তো প্রিয় শিক্ষার্থীরা, ডি অরবিটালের নোড দেখলাম আমরা। এফ অরবিটাল আছে আরেকটি, খুবই জটিল, অনেকগুলো লোব। এফ অরবিটালে প্রায় 6টি লোব আছে। এটা অনেক গঠন আকার অনেক জটিল, আমরা এটা নিয়ে পড়াশোনা করব না, আমরা শুধু আপাতত এসপি ডি অরবিটাল নিয়ে কাজ করব। তো আমরা তাহলে দেখতে পেলাম এই অরবিটালের ছবি, অরবিটালের চিত্র, তারপরে কোয়ান্টাম সংখ্যা এইসব নিয়ে কাজ করলাম। আমরা পরবর্তী ক্লাসে দেখব যে ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলা আমরা পড়াশোনা করব। ইলেকট্রন বিন্যাসের মানে পরমাণুতে ইলেকট্রন কিভাবে থাকবে তা কতগুলো নিয়ম দ্বারা পরিচালিত হয়। তোমরা অলরেডি উচ্চ মাধ্যমিকে দেখেছো সেগুলা কিছুটা, যেমন পাউলির বর্জন নীতি দেখেছো, পাউলির বর্জন নীতি, তারপরে তোমার হচ্ছে আউটবাউ নীতি বা বিল্ডিং আপ প্রিন্সিপাল, তারপরে আছে তোমার হুন্ডের নীতি। এই সমস্ত নীতি নিয়ে আমরা কাজ করব পরবর্তী ক্লাসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। তোমরা অরবিটাল এবং কোয়ান্টাম সংখ্যা একটু জিনিস দেখো। আমরা যদি বলি যে চতুর্থ শক্তি স্তরে মোট কয়টি অরবিটাল ও ইলেকট্রন আছে চতুর্থ শক্তি স্তরে? মোট কয়টি অরবিটাল ইলেকট্রন আছে? তাহলে চতুর্থ শক্তি স্তরে আমরা দেখব হচ্ছে তাহলে n এর মান এখানে কত? 4। n এর মান যদি 4 হয় তাহলে l এর মান হচ্ছে 0 1 2 3। আচ্ছা, তাহলে 0 এর জন্য এটা 3s না 4s, 1 এর জন্য 4p or 4d আর 4f। তাহলে এখানে m এর মান কি দাঁড়াচ্ছে? m এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 0 এর জন্য 0, 1 এর জন্য +1 0 -1, 2 এর জন্য +2 +1 0 -1 -2, আর এটার জন্য +3 +2 +1 0 -1 -2 -3। তাহলে এখানে দেখো অরবিটাল সংখ্যা কয়টি? এখানে অরবিটাল সংখ্যা 1টি, এখানে 3টি, এখানে 5টি, এখানে 7টি। প্রতিটি অরবিটালে আবার ইলেকট্রন থাকে হচ্ছে 2টি করে। তাহলে এখানে ইলেকট্রন আছে কয়টি? 2টি। এখানে আছে 6টি ইলেকট্রন, এখানে আছে 10টি ইলেকট্রন, এখানে আছে 14টি ইলেকট্রন। তুমি দেখো তাহলে চতুর্থ শক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা 24 36 32। আমরা কিন্তু 2n² দ্বারা কিন্তু আগেই জেনেছিলাম, 2 * 4 4 16 2 32। শর্টকাট দেখতে পেলাম আমরা। আবার আমরা অরবিটালের সংখ্যা হিসাব করে সেই প্রতিটা অরবিটালে কয়টা করে ইলেকট্রন থাকে সেটা দিয়ে আমরা চতুর্থ শক্তি স্তরে যে 32টা ইলেকট্রন থাকতে পারে সেটাও কিন্তু নির্ণয় করতে পারলাম। এইভাবে তোমরা যে কোনো পরমাণুর যে কোনো শক্তি স্তরে সর্বোচ্চ কতটি ইলেকট্রন থাকতে পারে এবং সেখানে কি কি অরবিটাল থাকতে পারে সেগুলো কিন্তু তোমরা উচ্চ মাধ্যমিকে দেখেছো এবং এইগুলো হিসাব করতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে তাহলে ইলেকট্রন বিন্যাসের নিয়মসমূহ নিয়ে কথা বলবো। তো ভালো থাকো সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহ হাফেজ।